প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা এই করোনা মহামারীর সময়ে আমাদের পড়াশোনা থেকে পিছিয়ে না থেকে সেই পড়াশোনাকে আমাদের আরেকটু ভালো করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের আমাদের পাঠ। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস নেব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়, যেটা মহাকর্ষ ও পৃথিবী। মহাকর্ষ ও পৃথিবী, এইখান থেকে আমরা তোমাদের আজকে পাঠ নেব। তাহলে আমাদের আজকে পাঠের মধ্যে আমরা আলোচনা করব মহাকর্ষ কাকে বলে, নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ এবং ভর ও ওজন। তা প্রিয় শিক্ষার্থীরা, আসা যাক। দেখো, আমাদের এই মহাবিশ্বে প্রতিটি বস্তুর মধ্যেই কারো না কারোর সাথে আমাদের আকর্ষণ আছে। বইয়ের সাথে টেবিলের সম্পর্ক আছে, তারপর আমাদের এই কলমের সাথে টেবিলের আকর্ষণ আছে, তোমার সাথে আমার আকর্ষণ আছে। এই আকর্ষণগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এই আকর্ষণগুলোকে আমরা বলতে পারি মহাকর্ষ। তাহলে মহাকর্ষ সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা। দেখো, আমরা তাহলে একটু মহাকর্ষ সংজ্ঞাটা একটু লিখি। মহাকর্ষ কাকে বলে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হলো কি আমাদের মহাকর্ষ। ঠিক আছে? তাহলে আমরা মহাকর্ষ কি জানতে পারলাম। এবারে দেখো, এই মহাকর্ষ সম্পর্কে নিউটন আমাদের একটা সূত্র প্রদান করেছে। আমরা বিজ্ঞানে নিউটনের নাম শুনেছি, যার সম্পূর্ণ নাম হলো স্যার আইজ্যাক নিউটন। তিনি মহাকর্ষের যে সূত্র দিয়েছেন, সেই সূত্রটা আমরা দেখো এখানে একটু লিখব, প্রতিপাদনে যাব। নিউটনের মহাকর্ষ সূত্র। সেই একই কথা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের
ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা বললাম নিউটনের মহাকর্ষ সূত্রটা হলো কি, তোমরা একটু মিলিয়ে নাও। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো আমরা একটু সূত্রটা প্রতিপাদন করি। মনে করি M1 ও M2 ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পর থেকে ডি মিটার দূরে আছে এবং এদের মধ্যে আকর্ষণ বল F। তাহলে দেখো বললাম এই যে M1 একটা ভর, এই বস্তুটার ভর হলো M1, এই আর একটা ভর হলো আমাদের M2। এই দুটা বস্তু পরস্পর থেকে আমাদের অবস্থান করছে কত বললাম, ডি মিটার দূরে, এবং এদের মধ্যে যে আমরা বলটা প্রয়োগ করছি সেটা হলো F বল। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে মহাকর্ষ সূত্র অনুসারে কি লিখতে পারি, F সমানুপাতিক M1 M2 বাই ডি স্কোয়ার, বা F সমান জি, অর্থাৎ এই সমানুপাতিক চিহ্নটারে আমরা তুলে একটা সমানুপাতিক ধ্রুবক নিচ্ছি, যেটা ব্যবহার করেছি জি। তাহলে M1 M2 বাই ডি স্কোয়ার, এখানে জিকে বলা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। এই জিটাকে কি বলা হচ্ছে, মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মান, জি সমান আমাদের মানটা কনস্ট্যান্ট মনে রাখতে হবে, 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা ধ্রুবক মান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র থেকে দেখো আমরা বলতে পারি তাহলে জির মানটা ধ্রুবক। যদি বস্তুর ভর নির্দিষ্ট থাকে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি দ্বিগুণ করি, মধ্যবর্তী দূরত্ব কত দ্বিগুণ করি, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলের মান হবে 1/4, অর্থাৎ 2 এর স্কয়ার করলে 4। এখন এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা 3 গুণ করি তাহলে এদের আকর্ষণ বলের মান হবে 1/4। তাহলে 3 গুণ করলে হবে বলেছি 1/9, অর্থাৎ 1/9। যদি 4 গুণ করি তাহলে কি 16/1 ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা আমরা দেখলাম নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা আশা করি এটা তুলে নিবে খাতায়, সবাই দেখো। এর পরের টপিকসে আমরা আসবো অভিকর্ষ। এটা সবাই বুঝেছ নিশ্চয়ই, তাহলে এটা আমরা একটু মুছে দিই। এটা আমরা মুছে দিচ্ছি। এরপরে আমরা আসবো বলেছি অভিকর্ষণ। তাহলে মহাকর্ষের বেলায় বলেছি যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, যে কোনো দুটো বস্তু, এই যে আমি টেবিলটা পরিষ্কার করছি একটা কি কাপড় দিয়ে, তাহলে এই টেবিলের মধ্যে যে কাপড়ের যে আকর্ষণ সেটাও কিন্তু মহাকর্ষ ছিল। এখন অভিকর্ষ কিন্তু তাহলে কি, অভিকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়,
কী হবে বলেছি, একটা পৃথিবী। দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হতে হবে, কিন্তু একটা পৃথিবী হবে আর একটা যে কোনো বস্তু হবে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আমার কাজ করবে সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা আমরা কি বললাম, পৃথিবী এবং অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। যেমন দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা কি, মহাকর্ষ। কারণ এখানে কিন্তু পৃথিবী নাই, কিন্তু সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা হবে আমাদের অভিকর্ষ। ঠিক আছে, তাহলে এখন আমরা অভিকর্ষ দেখলাম। এখন এর পরে একটা যে টপিকস আসছে সেটা হলো আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। অভিকর্ষজ ত্বরণ, দেখো অভিকর্ষজ ত্বরণ কাকে বলছি, অভিকর্ষ বলের প্রভাবে, কোন বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করে, ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখলাম অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের কে জি দ্বারা প্রকাশ করলাম। এখন এই অভিকর্ষ ত্বরণের সাহায্যে আমরা দেখব এই জি এর মানটা বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এটা প্রমাণ করব। জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আমরা এই প্রশ্নটা দেখো এখন আমরা সমাধান করব যে জি এর মান বস্তুর উপরে নির্ভর করবে না, শুধু নির্ভর করবে সেই বস্তুটা কত দূরে আছে তার উপরে। ধরি পৃথিবীর ভর বড় হাতের এম এবং এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর এম, ছোট হাতের এম, এবং আকর্ষণ বল এফ, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কি শিখলাম মহাকর্ষ সূত্রটা? আমরা শিখেছিলাম এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব যে এফ সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই ডি স্কোয়ার, এটা সমীকরণ নম্বর দিলাম 1। আবার আমরা জানি এফ সমান এম জি, এফ সমান কি জানি, এম জি। তাহলে এখান থেকে এই এফ এর মান সমীকরণ আমরা 1-এ বসাই। তাহলে এটা আমি যদি 2ও দিই তাহলে লিখব সমীকরণ 1 ও 2 হতে, তাহলে সমীকরণ 1 ও 2 হতে কী পাই, আমরা লিখতে পারি এম জি সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই ডি স্কোয়ার। দেখো উভয় পাশ থেকে এই ছোট হাতের এমটা আমরা বাদ দিতে পারি,
তাহলে জি সমান বড় হাতের GM বাই ডি স্কোয়ার। তাহলে এই সমীকরণের ডান পাশে আমরা লক্ষ্য করি, এই সমীকরণের ডান পাশে লক্ষ্য করলে দেখা যায় যে বস্তুর ভর কী ধরেছিলাম আমরা, ছোট হাতের এম। তাহলে এই বস্তুর ভর ছোট হাতের এম এখানে কি অনুপস্থিত। তাহলে বস্তুর ভর ছোট হাতের এম অনুপস্থিত, তাহলে জি এর মানটা কি ধ্রুবক, পৃথিবীর ভরটাও কি ধ্রুবক, অর্থাৎ এটার মান নির্দিষ্ট। তাহলে শুধু এই জি এর মানটা নির্ভর করছে কার উপরে, ডি এর উপরে, ঠিক আছে না? তাহলে কি এটা স্থানের উপর নির্ভর করছে। তাহলে কি আমাদের প্রমাণ হয় যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এখন এই সমীকরণে আমরা তাহলে জি সমান GM বাই আর স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে কল্পনা করে আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখন এখান থেকে দেখা যাচ্ছে এই জি এর মান আমাদের বস্তুর ভরের উপর নয়, তার দূরত্বের উপর নির্ভর করছে। অর্থাৎ এই ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে আমাদের জি এর মান কমে যাবে, ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে জি এর মানটা বেড়ে যাবে। এখন পৃথিবী সম্পূর্ণ আমাদের সুষম গোলাকার নয়, এটা কিসের মতো আমরা বলেছি কমলা লেবুর মতো বা ডিমের মতো ডিম্বাকার। তাহলে ওর সেন্টার থেকে সব জায়গায় এর ব্যাসার্ধটা সমান হবে না। তাহলে সমান যদি না হয় আমরা দেখি যে কোনো বস্তুর বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান সবচেয়ে বেশি। তাহলে এই ব্যাসার্ধ বেশি হওয়ায় তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, সেটা হলো আমাদের 9.78। কিন্তু যতই আমরা বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, তাহলে সেই মেরু অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম। তাহলে এই মেরু অঞ্চলে আমাদের জি এর মান সবচেয়ে বেশি এবং সেই মানটা হলো আমাদের কত 9.83। তাহলে মেরু অঞ্চলে কত হবে বললাম, মেরু অঞ্চলে জি সমান হবে আমাদের 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর বিষুবীয় অঞ্চলে জি সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন হওয়ায় এর একটা আমরা আদর্শ মান ধরে নিই। আমাদের সেই আদর্শ মানটা হলো জি সমান 9.8, জি এর আদর্শ মান। এই আদর্শ মানটা কত বললাম, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা জি এর এই আদর্শ মানটা ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ দেখলাম, জি এর মান দেখলাম যে বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। তারপরে আমরা এখান থেকে সেই জি এর সমীকরণটা প্রতিপাদন করলাম, বিভিন্ন অঞ্চলে জি এর মান দেখলাম। ওকে, তাহলে এর পরের টপিকস আমরা আসবো ভর এবং ওজন। তাহলে আমরা ভর বলতে শিখেছি ওজন, তাহলে দুটো কিন্তু একই জিনিস না। আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে আসি আমরা বলি যে ওজন দাও, আসলে এটা ওজন না। স্বাভাবিকভাবে আমরা এটা ওজন বলি না, কারণ আমি যে জিনিসগুলো কিনে নিয়ে আসি সেই জিনিসগুলো সব তার ভর মেপে নিয়ে আসা হয়। কী মেপে নিয়ে আসা হয় বললাম, ভর। তাহলে আমরা এখন দেখব সেই ভর আর ওজন দুটো ভিন্ন জিনিস। তাহলে আমরা আগে শিখব ভর কাকে বলে। তাহলে ভর হলো, তাহলে প্রত্যেকটা বস্তু যে কোনো পদার্থ দ্বারা গঠিত, তাই না? প্রত্যেকটা বস্তু, এই যে কলমটা দেখি এটা একটা পদার্থ দ্বারা গঠিত, একটা বেঞ্চ, চেয়ার, টেবিল এক একটা পদার্থ দ্বারা গঠিত। তাহলে প্রত্যেক পদার্থ দ্বারা গঠিত হয়, তাহলে ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ঠিক আছে, তাহলে কি বললাম, ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। তাহলে দেখো ভরের SI একক মানে আন্তর্জাতিক একক, SI একক
কেজি। ভরের এসআই একক হলো কি? কেজি। তাহলে এরপরে আমরা আসি ওজন। ওজন কাকে বলে? ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে, তাকে আমরা কি বলবো? ওজন বলবো। তাহলে ওজনের এই সমীকরণটা আমাদের হচ্ছে, তাহলে পৃথিবী কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বললাম আমরা? ওজন বললাম। তাহলে এই ওজনের সমীকরণটা দেখো আমরা বলি, তাহলে এদের মধ্যে আমরা এখন দুটো পার্থক্য লিখি, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য। কী লিখবো আমরা? ভর ও ওজনের মধ্যে পার্থক্য। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা বলি ভর হলো, এটা তোমরা লিখে নাও, ভর হলো কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ। ঠিক আছে, এটা হলো আমাদের ভর। তারপরে ওজন। ওজন তাহলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। দেখো ভরের একক, ভরের কি একক বলেছি? এসআই একক কেজি। ওজনের এসআই একক নিউটন। তাহলে ভর মাপছি আমরা কিসে? কেজিতে, কিন্তু ওজন মাপব কিসে? নিউটনে। 3 নম্বর বলতে পারি ভরের কোনো পরিবর্তন হয় না। ভরে কোনো পরিবর্তন হয় না। তার মানে আমার ভর এখানে যত, আমি চাঁদে যেয়ে যদি আমার ভর মাপি তাহলে তত থাকবে। তাহলে 3, ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অর্থাৎ দেখো ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন হচ্ছে? তাহলে ওজন ডাব্লু সমান আমরা বলছি এমজি। ওজন ডাব্লু সমান কি বলছি? এমজি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ওজন আমাদের বস্তুর, ওজনটা আমাদের কিসের উপর নির্ভর করছে? ওজনটা আমাদের এই যে ভর এবং জি এর উপর নির্ভর করছে। যেহেতু আমরা বলেছি জি এর মান কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাহলে আমাদের এই বস্তুর ওজন যেহেতু জি এর উপর নির্ভর করছে, তাহলে জি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে, তাহলে ওজন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম হবে। ওকে, তাহলে এখন আমার ওজন এখানে যত যদি মাপি, তাহলে আমার চাঁদে গেলে আরও ওজন কমে যাবে। চাঁদের যা ওজন ছিল পৃথিবীতে আসলে সে ওজন বেড়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তারপরে আমরা আগামী দিন আমরা এই ওজন নির্ণয়গুলো শিখব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।